বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, অনেকে বলছেন যে জিরো আয়কর রিটার্ন দাখিল করতে বা জিরো রিটার্ন দাখিল করতে কী কী ডকুমেন্টসগুলো লাগে, এই সংক্রান্ত কোশ্চেন অনেকেই ফেসবুক, ইউটিউবে বারবারই করছেন। আজকের ভিডিওটি তাদেরকে উদ্দেশ্য করেই করা। সম্মানিত সুধী, আপনারা জেনে থাকবেন দুইভাবে আয়কর রিটার্ন জমা দেওয়া যাচ্ছে, সেটা হলো অনলাইন আয়কর রিটার্ন, আরেকটা হলো অফলাইন আয়কর রিটার্ন। অর্থাৎ অনলাইনেও জমা দিতে পারবেন, অফলাইনেও জমা দিতে পারবেন। তবে বাংলাদেশে অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিক সময়ে একটা সার্কুলার দিয়েছে, সেখানে বলা রয়েছে যে ঢাকা, উত্তর, দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অনলাইন আয়কর রিটার্ন জমা দিতে হবে। এবং দ্বিতীয়ত হলো সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন, সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে বাধ্যতামূলকভাবে রিটার্ন জমা দিতে হবে। এখন এর বাইরে যদি আপনি রিটার্ন জমা দিতে চান, অর্থাৎ এর বাধ্যতামূলকভাবে যাদের রিটার্ন জমা দিতে হবে অনলাইনে, তারা ব্যতীত যারা অফলাইনে আয়কর রিটার্ন জমা দিতে চান, তাদের কী কী কাগজপত্রগুলো লাগবে, এই বিষয়টুকু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সম্মানিত সুধী, যাদের করযোগ্য আয় অর্থাৎ ট্যাক্সেবল লিমিটের নিচে, তারা শূন্য আয়কর রিটার্ন দাখিল করবেন, অর্থাৎ শূন্য আয়কর দেখে রিটার্ন দাখিল করবেন। তবে সেগুলো কিন্তু নিয়মিত উৎসের আয় হতে হবে। তাহলে প্রথম কথা হলো আপনাকে জানা দরকার যে মিনিমাম ট্যাক্স কখন হচ্ছে। দ্বিতীয় কথা হলো যে আপনার করযোগ্য আয় কত টাকা পর্যন্ত। তৃতীয়ত হলো নিয়মিত উৎসের আয় কোনগুলা, তারপরে মিনিমাম ট্যাক্সের আয় কোনগুলা এবং চূড়ান্ত কর দায় কোনগুলো, সেগুলোও কিন্তু আপনাকে জানতে হবে। তো সেটা ক্লিয়ার করার আগে আরেকটু বলে নিই যে নিয়মিত উৎসের আয় বলতে যে ইনকামের উপরে নিয়মিত হারে কর প্রযোজ্য, অর্থাৎ যে ধরেন পুরুষ করদাতার ক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা পর্যন্ত শূন্য। এরপরে 1 লাখে 5%, 4 লাখে 10%, 5 লাখে 15%, পরবর্তী 5 লাখে 20%, অবশিষ্ট টাকার উপরে 25%। এটা হলো রেগুলার স্ল্যাব রেট। এই রেটে কর প্রযোজ্য হবে। তবে পুরুষ করদাতা এবং মহিলা করদাতার রেগুলার উৎস হতে যদি নিয়মিত উৎসের আয় হতে, অর্থাৎ নিয়মিত উৎসের আয় হতে যদি তাদের আয় এই 3.5 লক্ষ টাকা ক্রস না করে এবং মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা ক্রস না করে, তাহলে তারা শূন্য আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এটা হলো প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হলো রেগুলার উৎসের আয় কোনগুলা, যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি হতে আয়, এটা রেগুলার উৎসের আয়। ইনকাম ফ্রম রেন্ট, এটা রেগুলার উৎসের আয়। ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটা নিয়মিত উৎসের আয়। ইনকাম ফ্রম বিজনেস, মিনিমাম উৎসের আয়ও হতে পারে, মিনিমাম ট্যাক্সের আওতাও হতে পারে, অথবা রেগুলার ইনকামও হতে পারে। ক্যাপিটাল গেইনের মধ্যে আপনার চূড়ান্ত কর দায়ও আছে। আচ্ছা, এরপরে আসি ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে ইনকাম ফ্রম যে আদার সোর্স, সেখানে মিনিমাম ট্যাক্স এবং রেগুলার ট্যাক্স দুইটাই আছে। আচ্ছা, ইনকাম ফ্রম মাইনর অর স্পাউস, এটা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। এখন নিয়মিত উৎসের আয় মানে যে আয়ের উপরে নিয়মিত হারে কর প্রযোজ্য, এক। দ্বিতীয়ত হলো মিনিমাম ট্যাক্সটা কি, অর্থাৎ মিনিমাম ট্যাক্সটা হলো যে হেডের আয়ের ওপরে উৎসে কর কর্তন করে রাখা হয় এবং ওই কর্তনকৃত কর রেগুলার উৎসের আয়ের সাথে যোগ করে যদি দেখা যায় যে উৎসে আপনার কেটেছে 10%, বাট আপনার রেগুলার রেটের উপরে ট্যাক্স প্রযোজ্য হয়ে গেছে 15%, তার মানে অতিরিক্ত 5% দিতে হবে। তাহলে উৎসে যা কাটছে সেটা হলো মিনিমাম ট্যাক্স। আচ্ছা, আবার যদি এমন হয় যে আপনার উৎসে কাটছে 15%, বাট আপনার জন্য নিয়মিত হার হলো 10%, তাহলে অতিরিক্ত কাটছে কত, 5%, তাহলে ওইটাই চূড়ান্ত কর দায় হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ অতিরিক্ত কর দিতে হবে না, অর্থাৎ উৎসে যা কাটছে সেটাই চূড়ান্ত কর দেয়। তাহলে গেল নিয়মিত উৎসের আয়। দ্বিতীয়ত হলো আপনার মিনিমাম ট্যাক্সের আওতায় কর। এরপরে আসি চূড়ান্ত কর দেয়, অর্থাৎ চূড়ান্ত কর দেয় মানে উৎসে যা কাটছে সেটা ফাইনাল, অতিরিক্ত আর কর দিতে হবে না, অর্থাৎ এটা আপনার মোট করের সাথে একবার যোগ হয়ে যাবে, আবার টোটাল কর থেকে উৎসে কর্তনকৃত কর বাদ হয়ে যাবে। তাহলে কি যে মিনিমাম ট্যাক্স, নিয়মিত উৎসের আয় এবং
চূড়ান্ত কর দেয়, বুঝলেন। এখন কথা হলো আপনি কি অনলাইনে জমা দেবেন না অফলাইনে জমা দেবেন। যদি অনলাইনে আয়কর রিটার্ন জমা দেন সেক্ষেত্রে কোনো রকম কোনো কাগজপত্র সার্ভারে আপলোড করতে হবে না, জাস্ট কাগজপত্র নিয়ে আপনি রিটার্ন তৈরি করতে বসে যাবেন। এখন কথা হলো যদি আপনার বেতন খাতে আয় থাকে, এখন এই বেতনটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে এবং ব্যাঙ্ক থেকে যদি ইন্টারেস্ট পান, যেমন এখানে বলছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, যেমন এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, সঞ্চয়পত্রের সুদ, ডিভিডেন্ড, এরকম আছে না, অনেক হেড আছে। এই হেডেরই আয়গুলো থাকলে কখনোই জিরো আয়কর রিটার্ন হবে না। জিরো আয়কর রিটার্ন মানে কোনোভাবে আয়কর 1-2 হওয়া যাবে না, আয়কর শূন্য হতে হবে। কি হতে হবে? আয়কর শূন্য হলেই সেটাকে জিরো আয়কর রিটার্ন বলা যাবে। অনেকে জিরো রিটার্ন বলে, জিরো রিটার্ন বলে আয়কর আইনে কিছুই নেই। মূল কথা হলো এটা একটা প্রচলিত ল্যাঙ্গুয়েজ, ভ্যাট রিটার্নের মতো শূন্য রিটার্ন যেমন, অনুরূপভাবে এটাকেও তারা চালিয়ে দিচ্ছে যে জিরো আয়কর রিটার্ন। জিরো আয়কর রিটার্ন মানে এতটুকু বুঝে নেন, আপনার আয়কর হবে শূন্য, বাট সম্পদ থাকবে, আয় থাকবে, ব্যয় থাকবে, দায় থাকবে, এভরিথিংই আপনার থাকবে। আচ্ছা, তাহলে এখন কি কি কাগজপত্র জমা দিতে হবে? আপনি যদি শূন্য রিটার্ন করে থাকেন, ধরেন আপনি চাকরিজীবী, আপনারা 3.5 লাখ টাকা নিচ্ছে, তার মানে কি লাগবে আপনার? প্রথম কথা হলো আপনি যদি অনলাইনে জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড লাগবে না, টিন সার্টিফিকেট লাগবে না। আপনার কি লাগবে? আপনার স্যালারি সার্টিফিকেট লাগবে, আপনার প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এছাড়া যদি আপনার এগ্রিকালচার প্রপার্টি, নন এগ্রিকালচার প্রপার্টি থেকে থাকে, সেগুলো যদি কিনে থাকেন তাহলে আপনার দলিলের কপি লাগবে, কারণ দলিলে লেখা আছে কত টাকায় কিনছেন, রেজিস্ট্রেশন খরচ কত, এরকম বিষয়গুলো অনেক কিছুই রয়েছে, তাহলে সেইটা আপনার থাকবে। আচ্ছা, এখন কথা হলো আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার ইনকাম হতে পারে টিউশনি, আপনার হতে পারে কোচিং সেন্টারে ক্লাস, এ ধরনের হতে পারে। আপনি হতে পারে একটা দর্জির দোকান দিয়েছেন, সেই হতে পারে রেগুলার একটা বিজনেস দিয়েছেন, ট্রেডিং বিজনেস, ধরেন প্রসাধনী বা স্টেশনারির দোকান দিয়েছেন, সেখানে আপনার করযোগ্য আয় যদি 3.5 লাখ টাকা নিচে হয়, তার নিয়ে আপনি কি করতে পারবেন? আপনি জিরো আয়কর রিটার্ন দিতে পারবেন। অর্থাৎ জিরো রিটার্ন না, জিরো আয়কর দেখিয়ে যে রিটার্ন, সেটাকে বলা হয় জিরো আয়কর রিটার্ন, যদিও আয়কর আইনে এরকম কোনো কিছু নেই। কিন্তু যদি আপনি ম্যানুয়ালি আয়কর রিটার্ন জমা দিতে চান, অর্থাৎ সেক্ষেত্রে আপনি আয়কর অফিসে দিতে হবে টিন সার্টিফিকেট, আপনাকে দিতে হবে এনআইডি কার্ড, আপনাকে দিতে হবে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন, আপনি যদি স্যালারি ইনকাম থাকে স্যালারি স্টেটমেন্ট দিবেন, প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট দিবেন, ব্যাঙ্ক লোন থাকলে সেইটা দিবেন, আপনার এগ্রিকালচার প্রপার্টি থাকলে দলিলের কপি দিবেন। এই ধরনের যদি কোনো গোল্ড কিনে থাকেন গোল্ডের রিসিপ্ট দিবেন। এই বিষয়গুলো আপনার এই ডকুমেন্টসগুলো রিটার্নের সাথে সংযুক্ত করতে হবে। কিন্তু সঞ্চয়পত্রের আয়, এফডিআরের ইন্টারেস্ট, ডিপিএসের ইন্টারেস্ট, ডিভিডেন্টের ইন্টারেস্ট, এরকম কিছু আয় থাকলে উচ্ছে কর কর্তন প্রযোজ্য, এবং উচ্ছে কর কর্তন থাকলে জিরো আয়কর রিটার্ন হবে না। এখন আপনারা জানতে পারেন, আচ্ছা ন্যূনতম কর তাহলে কোনগুলো ন্যূনতম করের আওতায়? নর্মালি যেমন আপনার ন্যূনতম করের কিছু লিস্ট আছে, যেমন হতে পারে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রদত্ত অর্থ হতে উচ্ছে কর কর্তন করা হয়, ঠিকাদার, সরবরাহকারী ইত্যাদিকে প্রদত্ত অর্থ হতে কর কর্তন করা হয়। সেবার ক্ষেত্রে কিছু হেড রয়েছে যেখানে উচ্ছে কর কর্তন করা হয়। প্রসারিত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ হতে কর কর্তন, প্রচার বিজ্ঞাপন মাধ্যম হতে আয়ের সময় উচ্ছে কর কর্তন, লভ্যাংশ হতে কর কর্তন, লটারি ইত্যাদি হতে প্রাপ্ত উচ্ছে কর কর্তন। আমদানিকারী যারা ব্যবসা করে, রেগুলার বিজনেস না, আমদানিকারী কমার্শিয়াল ইম্পোর্টার হোক, এই কমার্শিয়াল ইম্পোর্টারদের উচ্ছে কর কর্তন করে রাখা হয়। ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টদের নিকট হতে উচ্ছে কর কর্তন করা হয়। রপ্তানি আয় হতে উচ্ছে কর কর্তন করা হয়। কোনো সেবা, রেভিনিউ শেয়ারিং, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, এদের ইনকামের উপরে কিন্তু 10% কর কর্তন প্রযোজ্য। তো ইউটিউব, ফেসবুক থেকে যারা ইনকাম করবেন সেটা মিনিমাম ট্যাক্সের আওতায়, তার জন্য কখনো শূন্য রিটার্ন হবে না। ট্রাভেল এজেন্টের নিকট হতে উচ্ছে কর কর্তন, এরকম অনেকগুলো হেড রয়েছে, এবং এর কিছু রয়েছে আপনার চূড়ান্ত কর দেয়। এর মধ্যে হতে পারে আপনার বিমার কমিশন হতে কর কর্তন, সাধারণ বিমা কোম্পানির জরিপকারীদের ফি, সঞ্চয়ী আমানত, যেটা বললাম সঞ্চয় আমানত, স্থায়ী আমানত, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র। তবে যদিও সঞ্চয়পত্রের মুনাফা হতে আপনার উচ্ছে যে কর কর্তন সেটা চূড়ান্ত কর দেয়। সিকিউরিটিজের উচ্ছে হতে কর কর্তন, এটা মিনিমাম ট্যাক্সের আওতায়। আন্তর্জাতিক ফোন কল, কনভেনশন হল, কনফারেন্স সেন্টার, সম্পত্তি অধিগ্রহণ, নগদ ভর্তুকি মানে ক্যাশ ইনসেন্টিভ, যদিও এটা চূড়ান্ত কর দেয়। সম্পত্তি অধিগ্রহণ হতে উচ্ছে কর কর্তন, এটাও চূড়ান্ত কর দেয়। পরিবহন মাশুল, ফরওয়ার্ড এজেন্ট কমিশন হতে উচ্ছে কর কর্তন, বিদ্যুৎ
ক্রয়ের বিপরীত উৎসে কর কত। তারপর রিয়েল এস্টেট ডেভেলপার যে কোম্পানির নিকট হতে ভূমির মালিক কর্তৃক প্রদত্ত আয় হতে উৎসে কর কত, এটা চূড়ান্ত কর দেয়। বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক হতে উৎসে কর কত। সম্পত্তি হস্তান্তর ইত্যাদি হতে উৎসে কর কত, এটা চূড়ান্ত কর দেয়। অনুরূপভাবে রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীর নিকট হতে কর কত। সরকারি স্ট্যাম্প, কোর্ট ফি, কার্টিজ পেপার ইত্যাদি কমিশন হতে কর কত। সম্পত্তি ইজারা হতে কর কত। সিগারেট উৎপাদনকারীর নিকট হতে কর কত। কোনো নিবাসীর জাহাজ ব্যবসা হতে কর কত। প্রকাশ্যে নিলাম যারা বিক্রি করে সেখান হতে কর কত। শেয়ার সংগ্রহ হতে কর কত। সিকিউরিটিজ হস্তান্তর হতে কর সংগ্রহ। স্টক এক্সচেঞ্জে শেয়ার হোল্ডার বা শেয়ার স্থানান্তর হতে কর কত। বাণিজ্যিকভাবে পরিচালিত মোটর যান হতে কর কত। নৌযান পরিচালনা, এরকম কিছু হেড রয়েছে যে হেডগুলোর উপরে আপনার উৎসে কর কর্তন রয়েছে। এই কর কর্তন থাকলেই কিন্তু আপনার মিনিমাম ট্যাক্সের আওতায় চলে যাবে এবং তার জন্য আপনি শূন্য আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। শুধুমাত্র নিয়মিত উৎসের আয়ের ক্ষেত্রেই আপনি শূন্য আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন যদি আপনার করযোগ্য আয় ট্যাক্সেবল লিমিটের নিচে থাকে। এবং কি কি ডকুমেন্টস দিতে হবে সেটাও আমরা বললাম। অনলাইনে কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না। অনলাইনে রিটার্ন জমা দিলে আলাদাভাবে আর কর সার্কেলেও রিটার্ন জমা দিতে হয় না। অর্থাৎ আপনার অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য কোনো আপনার কি লাগবে না, আপনার এনআইডি কপি লাগবে না, টিন সার্টিফিকেট লাগবে না, ট্রেড লাইসেন্সের কপি লাগবে না, এগুলো আপলোড দিতে হয় না। বাট আপনার কাছে থাকবে। কেন থাকবে? ভবিষ্যতে যদি কখনো কোনো দিন আপনার ফাইল অডিটে পড়ে তখন কিন্তু আপনাকে বলা হবে যে আপনি আপনার যে রিটার্ন জমা দিয়েছেন সেই রিটার্নের কপি এবং যথোপযুক্ত প্রয়োজনীয় প্রমাণক সহ সংশ্লিষ্ট আয়কর অফিসে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো। তখন এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে আয়কর অফিসে যেতে হবে। যাই হোক সম্মানিত শুধু আশা করছি উত্তর পেয়েছেন যে আপনারা জিরো আয়কর রিটার্ন দেওয়ার জন্য কী কী দলিলপত্র দাখিল করতে হবে। কারণ জিরো আয়কর রিটার্ন আপনাকে বুঝতে হবে জিরো আয়কর রিটার্ন কী, জিরো আয়কর রিটার্ন কখন দিবেন, কোন ইনকামের ক্ষেত্রে জিরো আয়কর রিটার্ন প্রযোজ্য, এবং আয়কর যদি শূন্য না হয় তাহলে জিরো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন কিনা, এরকম সমস্ত প্রশ্নের উত্তর আশা করছি ভিডিওতে রয়েছে। সম্মানিত শুধু এগুলো থিওরিটিক্যাল, এগুলো বুঝতে হবে, বুঝলে আপনি আয়কর রিটার্নটা ক্লিয়ার করতে পারবেন। আমাদের রিটার্নের এ টু জেড প্রত্যেকটা টপিকস নিয়েই মোটামুটি আমাদের কথা বলা হয়েছে, আরও হবে। একবারে মোটামুটি 30শে নভেম্বর পর্যন্ত যদিও পুরাতন করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় রয়েছে, নতুন করদাতাদের 30শে জুন 2025 সাল পর্যন্ত। তো আমাদের কন্টিনিউয়াসভাবে প্রতিদিনই ভিডিও আপলোড করা হচ্ছে। যাদের অজানা বিষয়, এই একমাত্র চ্যানেল, আমি বারবার বলছি একমাত্র চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল, যেখানে সব সময় ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, অডিট সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটি ভিডিও প্রতিদিনই কিন্তু আপলোড করা হচ্ছে আপনাদের উপকার্থে। আপনারা একটা করে ভিডিও দেখতে থাকেন, শুনতে থাকেন, জানতে থাকেন, অনেক কিছুই জেনে যাবেন। এবং সম্মতি শুধু ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এতে আপনি উপকৃত হবে। কারণ নতুন একটা বিষয় জানতে হলে আপনাকে সার্চ দিতে হবে, আপনি আমার চ্যানেলেই পাবেন। এবং আমাদের চ্যানেলে প্রায় 750 থেকে 800 ভিডিও রয়েছে। একটার পর একটা দেখতে থাকেন, আপনি অনেক কিছু জেনে যাবেন। এবং শুধু ইনকাম ট্যাক্স নয়, ভ্যাটের রিটার্ন, কারো ভ্যাট আইডি লক হয়ে যাওয়া, কারো বিন অ্যাপ্রুভাল হচ্ছে না, বিন করেছেন বিন করতে পারতেছেন না, বিন আইডি লক হয়ে যাচ্ছে, আনলক করবেন, এরকম অনেক ধরনের ভ্যাট সংক্রান্ত সকল সমস্যার সমাধান, ই রিটার্নের সকল সমস্যার সমাধান। তবে একটা জিনিস হলো কি, যদি আইডি আপনার লক হয়ে যায়, অর্থাৎ ই রিটার্নের আইডি একের অধিক অর্থাৎ 2 বা ততোধিকবার যদি আনঅথরাইজড বা নট ভেরিফাইড এনআইডি, মানে নট এনআইডি ভেরিফাইড বা এনআইডি ভেরিফাইড নিয়ে এমন মোবাইল নাম্বার দিয়ে 2 বা ততোধিক ট্রাই করেন, তখন আইডি লক হয়ে যেতে পারে। এবং লক হয়ে গেলে কমপক্ষে 24 থেকে 48 ঘন্টার আগে কিন্তু লকটা ছুটবে না। এই জন্য একটা মোবাইল নাম্বার যখনই দেখতেছেন নট ভেরিফাইড তখন আর ট্রাই করবেন না। 2 ঘন্টা 5 ঘন্টা পরে আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করবেন, যেটা আপনার এনআইডি কার্ড দেওয়া কেনা। একের অধিকবার ট্রাই করলে আইডি কিন্তু লক হয়ে যাবে। তখন দেখা গেল যে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই বিষয়গুলো জানতে হবে। এরকম প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে সাজেশান দেওয়া আছে, বলা হয়েছে। এবং অনেকে বারবার প্রশ্ন করছেন যে আমি টিন করব, কিভাবে টিন করব, কোন অঞ্চলে দিব, আমার তো বর্তমান অ্যাড্রেস দিব না, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা দিব, কর সার্কেল কীভাবে পড়ে, এরকম প্রত্যেকটা বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। আবার ক্লিয়ার করব, আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকেন, আশা করছি উপকৃত হবেন। যাই হোক সম্মানিত শুধু কথা বাড়াবো না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যাই হোক সম্মানিত শুধু আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।